আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। হালকেনস্টাইনের এইচএসসি একাডেমিক কোর্সের বাংলা প্রথম পত্র ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো রোকেয়া সাখাওয়াত হোসেনের গৃহ। গৃহপ্রবণ তৈরিতে রোকেয়া সাখাওয়াত হোসেন কোশ্চেন করেছেন যে অ্যাকচুয়ালি পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীর অবস্থান কোথায়। তো তিনি এই কোশ্চেন করতে গিয়ে দেখিয়েছেন যে অ্যাকচুয়ালি আমাদের সমাজে একটি ধারণা আছে যে পুরুষদের অবস্থান হলো গৃহের বাইরে এবং গৃহের যত ধরনের সমস্যা কিংবা যত ধরনের কার্যক্রম আছে সেগুলো হলো নারীদের। কিন্তু এক্ষেত্রে তিনি তুলে ধরলেন যে অ্যাকচুয়ালি নারীরা কিন্তু নিজেদের নিজ গৃহেই নিগৃহীত হয়ে থাকেন। তাই তিনি কোশ্চেন করেছেন অ্যাকচুয়ালি কি নারীদের আসলেই নিজেদের ঘর বলতে কি কিছু আছে। সে থেকেই আমাদের প্রবন্ধের নাম হলো গৃহ। তো এই সকল বিষয় নিয়ে আলোচনা করতে আজকে তোমাদের সাথে আছি আমি সাব্বির আহমেদ ইফতি। পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগে। তো দেরি না করে শুরু করা যাক আজকে আমাদের ক্লাস। প্রথমে আসে হলো লেখক পরিচিতি। আমাদের লেখক হলেন আজকে রোকেয়া সাখাওয়াত হোসেন। রোকেয়া সাখাওয়াত হোসেনের নাম তোমরা পূর্ববর্তীতে শুনে এসেছো এবং কিংবা তার বিভিন্ন ধরনের প্রবন্ধ কিংবা গল্প পড়ে এসেছো। রোকেয়া সাখাওয়াত হোসেনকে বলা হয়ে থাকে যে বাংলাদেশের বা বঙ্গদেশের নারীবাদের একজন প্রবর্তক। অর্থাৎ এই বঙ্গদেশে যে নারীদের উচ্চশিক্ষা কিংবা নারীদের বিভিন্ন ধরনের নিগৃহীত হওয়ার ব্যাপারে নারীদের অধিকার সচেতনতা সৃষ্টি করার ব্যাপারটা রয়েছে সেটার সর্বপ্রথম লিড দিয়েছিলেন রোকেয়া সাখাওয়াত হোসেন। সেজন্য তিনি তার লাইফ জুড়ে বিভিন্ন ধরনের প্রবন্ধ রচনা করেছেন কিংবা গল্প রচনা করেছেন সমাজের যে নারীরা নিগৃহীত হয়ে থাকে বা নির্যাতিত হয়ে থাকে বা নিজেদের অধিকার থেকে বঞ্চিত হয়ে থাকে সেই সকল বিষয় নিয়ে তার বিভিন্ন ধরনের রচনাকর্ম রয়েছে। তো আমরা রোকেয়া সাখাওয়াত হোসেন সম্পর্কে বিস্তারিত জেনে নিই। রোকেয়া সাখাওয়াত হোসেন 1880 সালের 9 ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর থানার অন্তর্গত পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। অর্থাৎ আমাদের ফার্স্ট কোশ্চেন আসতে পারে রোকেয়া সাখাওয়াত হোসেন কত সালে জন্মগ্রহণ করেন? 1980 সালে 9 ডিসেম্বর। কোথায় জন্মগ্রহণ করেন? রংপুর জেলার মিঠাপুকুর থানার অন্তর্গত পায়রাবন্দ গ্রামে। তার পিতার নাম হলো জহিরুদ্দিন আবু আলী হায়দার সাবের। অর্থাৎ লম্বা একটা নাম, জহিরুদ্দিন আবু আলী হায়দার সাবের। মাতা রাহাতুন্নেসা চৌধুরী। রোকেয়া সাখাওয়াত হোসেনের পিতার নাম কে ছিল? জহিরুদ্দিন আবু আলী হায়দার সাবের এবং মাতার নাম হলো রাহাতুন্নেসা চৌধুরী। তার প্রকৃত নাম হলো রোকেয়া খাতুন এবং বৈবাহিক সূত্রে নাম হলো রোকেয়া সাখাওয়াত হোসেন। অর্থাৎ রোকেয়া সাখাওয়াত হোসেনের অরিজিনাল নাম বা পিতৃপ্রদত্ত নাম হলো রোকেয়া খাতুন এবং বিবাহের পরে তার স্বামীর নাম গ্রহণ করার ফলে তার নাম হয়ে যায় রোকেয়া সাখাওয়াত হোসেন। রোকেয়ার পিতা বহু ভাষায় পারদর্শী ছিলেন কিন্তু মেয়েদের শিক্ষার ব্যাপারে ছিলেন রক্ষণশীল। অর্থাৎ রোকেয়া সাখাওয়াত হোসেনের পিতা ছিলেন খুবই একজন বিজ্ঞ মানুষ, কিন্তু তিনি নিজের যে কন্যা সন্তানেরা রয়েছেন তাদের যে পড়াশোনার ব্যাপারে তিনি খুবই রক্ষণশীল বা কনজারভেটিভ ছিলেন। বড় ভাই বোনদের সহচার্যে রোকেয়া বাংলা ও ইংরেজি ভাষা ভালোভাবে রপ্ত করেন এবং জ্ঞানার্জনের প্রতি আগ্রহী হয়ে ওঠেন। আমরা পূর্ববর্তী বিভিন্ন জায়গায় শুনে এসেছি যে রোকেয়া সাখাওয়াত হোসেনের যে বড় ভাই ছিলেন তিনি রোকেয়া সাখাওয়াত হোসেনকে এই ইংরেজি পড়ানো শেখান এবং একইভাবে রোকেয়া সাখাওয়াত হোসেন আস্তে আস্তে বিভিন্ন ধরনের ইংরেজি বা বাংলা সাহিত্যকর্ম কিংবা বিভিন্ন ধরনের প্রবন্ধ কিংবা বিভিন্ন ধরনের মতবাদের সাথে পরিচিত হয়ে ওঠেন। 1898 সালে উর্দুভাষী ও বিবর্তিক সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। অর্থাৎ রোকেয়া সাখাওয়াত হোসেনের বিবাহ হয় 1829 সালে। কার সাথে? উর্দুভাষী ও বিবর্তিক, অর্থাৎ যার পত্নী বা যার ওয়াইফ মারা গেছেন। অর্থাৎ সৈয়দ সাখাওয়াত হোসেনের এর পূর্বে একটি বিয়ে হয়েছিল এবং সেই ওয়াইফ মারা যান। বিবর্তিক সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে তিনি বিবাহ আবদ্ধ হওয়ার পর এই যে সৈয়দ সাখাওয়াত হোসেনের এই সাখাওয়াত হোসেন পাঠটুকু রোকেয়া খাতুনের শেষে নিয়ে তিনি হয়ে যান রোকেয়া সাখাওয়াত হোসেন। এই ক্ষেত্রে অনেকে বলে থাকেন যে একটা আইরনি যে যেই ব্যক্তি এই উপমহাদেশের নারী আন্দোলনের কি বলা যায় এটাকে লিড দিয়েছিলেন বা সূচনা করেছেন তিনি কিন্তু নিজের নামের শেষে নিজের স্বামীর নাম অ্যাড করেছেন। এই নিয়ে অনেক সময় রোকেয়া সাখাওয়াত হোসেনের এক ধরনের যেটা বলা বিদ্রূপ করা হয়ে থাকে। বাট অ্যাকচুয়ালি তৎকালীন সমাজ ব্যবস্থা যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু এরকমই করা হতো। সেটা তৎকালীন সমাজ ব্যবস্থায় অনেকটা কনসিস্টেন্ট ছিল, সেক্ষেত্রে তার কিছু করা ছিল না, সেটাই বলা যেতে পারে। সো ডেপুটি ম্যাজিস্ট্রেট স্বামীর উৎসাহ ও অনুপ্রেরণায় জ্ঞানার্জনের পথ অধিকতর সুগম হয়। অর্থাৎ
রোকেয়ার স্বামী সৈয়দ সাখাওয়াত হোসেন কি ছিলেন? ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং উর্দুভাষী। তো তার উৎসাহ এবং অনুপ্রেরণায় তার জ্ঞানার্জনের পথ অধিকতর সুগম হয়। অর্থাৎ এই যে আমাদের সৈয়দ সাখাওয়াত হোসেন, তিনি রোকেয়া খাতুন বা রোকেয়া সাখাওয়াত হোসেনের যে জ্ঞানের প্রতি আগ্রহ ছিল সেটাকে তিনি সাপোর্ট করতেন এবং সেক্ষেত্রে তিনি বিভিন্নভাবে উৎসাহ দিতেন বা অনুপ্রেরণা দিতেন এবং হেল্প করতেন। বিরূপ সমালোচনা ও নানাবিধ প্রতিবন্ধকতার মুখেও তিনি কখনো নারী শিক্ষার লক্ষ্য থেকে সরে আসেননি, বরং পর্দা প্রথা ও শিক্ষাবিমুখ মুসলমান মেয়েদের শিক্ষার আলোয় আলোকিত করার জন্য বাড়িতে বাড়িতে ঘুরে ছাত্রী সংগ্রহ করেছেন। অর্থাৎ তৎকালীন যে সমাজ ব্যবস্থা ছিল আমাদের এই বাংলার, সেখানে পর্দা প্রথাকে খুব গুরুত্বের সাথে দেখা হতো এবং মেয়েদেরকে কিন্তু যেটা বলা কোরআন শিক্ষার বাইরে বা মুসলিম মেয়েদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কোরআন শিক্ষার বাইরে তেমন কিছু শিক্ষার প্রয়োজন বলে কেউ মনে করতো না। এক্ষেত্রে মেয়েদের কিন্তু এই কোরআন শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ থাকতে হতো এবং তাদের যেটা আমরা জানি যে আমরা পড়াশোনা করার কারণে আমাদের বর্তমানে মেয়েরা বিভিন্ন ধরনের সমাজের বিভিন্ন স্তরে উচ্চ স্তরে চলে যাচ্ছে, সে তৎকালীন কিন্তু সময়ে সেই ধরনের কোনো উপায় বা অপশন ছিল না। ঠিক তখনই যখন এই মুসলমান মেয়েরা যেটা বলা কি বলা যায় অনেকটা ব্যাকডেটেড ছিল, যেটা আমার কথা না, অ্যাকচুয়ালি রোকেয়া সাখাওয়াত হোসেন যেটা বুঝাতে চেয়েছিলেন, তাদেরকে শিক্ষার আলোয় আলোকিত করার জন্য তিনি সংগ্রাম করে গেছেন এবং তিনি এমনও করেছেন যে বাড়ি বাড়ি গিয়ে ছাত্রী কালেক্ট করেছেন স্কুলে নেওয়ার জন্য। রোকেয়া বাংলা গদ্যের বিশিষ্ট শিল্পী। সমাজের কুসংস্কার এবং জড়তা দূর করার জন্য তিনি অসাধারণ পাণ্ডিত্যপূর্ণ ও হৃদয়বাহী গদ্য রচনা করেন। তার সব রচনাই সমাজের জীবনের গভীর উপলব্ধি থেকে উৎসারিত। অর্থাৎ তার যে সকল রচনাগুলো রয়েছে সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি সমাজের যে গভীর এবং ইন্টারনাল বিষয়গুলো আছে সেগুলোই তিনি বিশ্লেষণ করে হয়তো বা হাস্যরসাত্মক বা কোনোভাবে রূপকভাবে তুলে ধরতেন। মতিচুর ও অবরোধবাসিনী তার তাৎপর্যপূর্ণ গদ্যগ্রন্থ। এই মতিচুর থেকেই আজকে আমাদের গৃহ যে প্রবন্ধটি সেটা কালেক্ট করা হয়েছে। অর্থাৎ গৃহ প্রবন্ধটি কোথা থেকে সংকলিত করা হয়? মতিচুর গদ্যগ্রন্থ থেকে। অর্থাৎ এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। অর্থাৎ যদি আমরা রোকেয়া সাখাওয়াত হোসেনের যদি কোশ্চেন আসে যে নিচের কোনটি রোকেয়া সাখাওয়াত হোসেনের গদ্যগ্রন্থ, সেখানে অপশন থাকার বেশি চান্স হলো মতিচুর এবং অবরোধবাসিনীর। ক্লিয়ার? এছাড়া সুলতানার স্বপ্ন ও পদ্মরাগ নামে দুটি উপন্যাসও তিনি রচনা করেন। সুলতানার স্বপ্নের ইংরেজি ভার্সন হলো সুলতানাস ড্রিম। 1932 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর এই মহিষী নারীর অবসান ঘটে। অর্থাৎ তার মৃত্যু হয়ে হলো 1932। তার জন্ম হয় কত? 1880 থেকে 1932। সো এ হলো আমাদের রোকেয়া সাখাওয়াত হোসেনের যে পার্সোনাল বা ব্যক্তিগত জীবন, তা নিয়ে আমরা পড়াশোনা করলাম। এবার আসলে হলো আমাদের প্রবন্ধ বিশ্লেষণ। তো যেটা আমরা প্রথমে বলে আসছি, তিনি এই প্রবন্ধে অ্যাকচুয়ালি কী তুলে চেয়েছেন। তিনি এখানে হাস্যরসাত্মক কিংবা ব্যঙ্গকর্ম ইউজ করেছেন, তবে তার অ্যাকচুয়ালি উদ্দেশ্য ছিল হলো আমাদের যে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা আছে সেখানে নারীর কি অবস্থান। অর্থাৎ আমরা জানি যে সমাজ কিন্তু একাধিক ব্যক্তির একটা কালেকশন বা গোষ্ঠী। এক্ষেত্রে নারী আছে, পুরুষ আছে, সকল ধরনের মানুষ আছে। কিন্তু একটা সমাজে শুধুমাত্র যে পুরুষদেরই কাজকর্ম থাকবে, নারীদের থাকবে না, তেমন কিছু না। এক্ষেত্রে তৎকালীন পুরুষতান্ত্রিক সমাজে আমার নারীদের অবস্থানটা কী ছিল, তাদের রোলটা কী ছিল। তো রোকেয়া সাখাওয়াত হোসেন সেটা তুলে ধরতে দেখিয়ে দিয়েছিলেন যে অ্যাকচুয়ালি পুরুষদের তৎকালীন সময়ের যদি কথা বলি, আমাদের বর্তমান সময়েও সেটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে পুরুষদের শুধুমাত্র ঘরের বাইরে যত কাজ আছে সেগুলো করতে দেওয়া হতো এবং মেয়েদেরকে ঘরের মধ্যেই আবদ্ধ রাখা হতো এবং ঘরের যত ধরনের সমস্যা যা আছে সব কিছু মেয়েরা হ্যান্ডেল করতো। ইন কেস কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু ঘটনা ঘটতো যে এসব ক্ষেত্রে নারীরা নিজেদের ঘরের ক্ষেত্রেই নিজেদের প্রায়োরিটি পেত না। ঠিক সেই জিনিসটাই রোকেয়া সাখাওয়াত হোসেন এই গৃহ প্রবন্ধে তুলে ধরতে চেয়েছেন। তো আমরা এই প্রবন্ধ শুরু করি এবং আস্তে আস্তে দেখি যে তিনি কিভাবে এই জিনিসটা তুলে ধরলেন। গৃহ বলিলে একটি আরাম বিরামের শান্তিনিকেতন বুঝায়, যেখানে দিবাশেষে গৃহী বা যে গৃহে থাকে কর্মক্লান্ত শ্রান্ত অবস্থায় ফিরে আসিয়া বিশ্রাম করিতে পারে। অর্থাৎ
রোকেয়া সাখাওয়াত হোসেনের মতে গৃহ বলতে এমন একটি জায়গা বা শান্তিনিকেতন, যেখানে শান্তি করার জায়গা, যেখানে গৃহী বা যিনি হলো গৃহের কর্তা বা যিনি গৃহে থাকেন বা বাড়ির মালিক এসে কাজকর্ম শেষ করে এসে রেস্ট নেবেন। গৃহ গৃহীকে রৌদ্র বৃষ্টি হিম, হিম মানে হলো শীত, শীত থেকে রক্ষা করে। পশুপক্ষীদেরও গৃহ আছে, তাহারাও স্ব স্ব গৃহে আপনাকে নিরাপদ মনে করে। অর্থাৎ সকল মানুষের কাছে সবচেয়ে নিরাপদ স্থান হলো তার আপন গৃহ। পিপাসা না থাকিলে জল যেমন উপদেয় বোধ হয় না, সম্ভবত সেইরূপ গৃহ ছাড়িয়া কিছুদিন বিদেশে না থাকিলে গৃহসুখ মিষ্টি বোধ হয় না। অর্থাৎ এটা কিন্তু তোমাদের এক্সাম্পল যদি আমি দেই, আমরা যখন আমাদের নিজ বাসা ছেড়ে বিভিন্ন হোস্টেল কিংবা কোনো বাসায় যে শিক্ষার জন্য যখন নিজ বাসা ছেড়ে অন্য কোথাও যে থাকা থেকে পড়াশোনা করা শুরু করি, তখনই কিন্তু আমরা গৃহের যে গুরুত্বটা সেটা আমাদের জীবনে আসে। এর আগে কিন্তু আমাদের বাবা মা যতই আমাদের শাসন করুক, আমাদের কিন্তু ঘর ভালো লাগে না। ছোটোবেলা থেকে আমাদের একটা অ্যাসপাইরেশন ছিল যে আমরা কবে ঘর ছাড়বো, বড় হব, বড় হয়ে ঘর ছেড়ে আমরা নিজেরা স্বাধীনভাবে চলাফেরা করব। কিন্তু যখন আমরা আমাদের ঘর ছেড়েছি, তখনই কিন্তু আমরা বুঝতে পারছি যে আসলে এতদিন কিন্তু ভালো ছিলাম। এখন কিন্তু শুধু এই কাজ ওই কাজ, আমার এই রেসপন্সিবিলিটি, এসব আর ভালো লাগে না। এখন আমরা ঘরে যাইতে চাই, কিন্তু আমরা ঘরে কিন্তু পার্মানেন্টলি ফিরতে পারবো না। কারণ আমার যে একটা বড় ধরনের স্বপ্ন আছে, আমাদের কিন্তু সেটা পূরণ করতে হলে, আমাদের কিন্তু এই স্বপ্নের পিছে দৌড়াতে হলে আমরা কিন্তু চাইলেই পার্মানেন্টলি সে আগে যেরকম ঘরে থাকতাম সেরকম ফিরে যেতে পারবো না। এক্ষেত্রে আমাদের ঘর ত্যাগ করতে হয়, এবং তখনই আমরা এই গৃহসুখটা মিষ্টি বোধ করি। এর আগে আমরা গৃহের তাৎপর্যটা বুঝতে পারি না, যে আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না। এটা হয়তো অনেকে এখনো গৃহে আছো, কিন্তু যদি দিন এক সময় তোমাদের এই গৃহ ত্যাগ করতে হবেই, ঠিক তখনই তোমরা এই গৃহের মর্ম বুঝবা। পুরুষেরা যদিও সর্বদা বিদেশে যায় না, তবু সমস্ত দিন বাহিরে সংসার ক্ষেত্রে থাকিয়া অপরাহ্নে বা বিকালে গৃহে ফিরিয়া আসিবার জন্য উৎসুক হয়, বাড়ি আসিলে যেন হাফসারিয়া বাঁচে। যেমন আমরা যখন ইউনিভার্সিটি বা তোমরা যখন কলেজে ক্লাস করতে যাও, তখন কিন্তু সবার মনে একটা জিনিস ঘুরপাক খায় যে কখন ছুটি হবে, কখন বাসায় যাব। ঠিক তেমনি যারা হলো বাইরে কাজকর্ম করে, যারা চাকরিতে বিভিন্ন ধরনের চাকরি কিংবা ব্যবসায় জড়িত, তাদের কিন্তু একটা সারাদিন মাথার মধ্যে একটা উদ্দেশ্য থাকে যে কখন আমার কাজ শেষ হবে, কখন আমি বাসায় যাব। কারণ গৃহ হলো আমাদের সর্বশেষ মানে শান্তির জায়গা। সেখানে আমরা এক্সপেক্ট করি যে আমরা সেখানে গিয়ে একটু শান্তি লাভ করব। বাড়ি আসিলে যেন হাফসারিয়া বাঁচায়। এই কারণে দেখা যায় যে বিভিন্ন চাকরিজীবীরা চায়, এমন এক বউ চায় যাতে বাসায় গিয়ে আবার ঝগড়া না করা লাগে বউয়ের সাথে। কারণ তাদের উদ্দেশ্য থাকে সারাদিন আমি বাসায় গিয়ে একটু রেস্ট নিব। সেক্ষেত্রে যদি বউয়ের সাথে গিয়ে ঝগড়া শুরু করে দেয় দুজনই, সেক্ষেত্রে কিন্তু আর শান্তির জায়গা থাকলো না। তাই তারা বেশি মেজাজ খিটখিটে থাকে। দেখা যায় সারাদিন অফিসের মধ্যে এর ওরে গালাগালি করে, কিংবা অন্য ফ্রেন্ডের সাথে রুড বিহেভ করে। সো সেই কারণে নারী পুরুষ উভয়েরই একটা প্রায়োরিটি হওয়া উচিত যে গৃহ যেন ঝগড়ার ক্ষেত্র না হয়ে দাঁড়ায়। তো আমরা আমাদের টপিকে ফিরি। এখন আমাদের গৃহ সম্বন্ধে দু একটি কথা বলে দিতে চাই। আমাদের সামাজিক অবস্থার প্রতি দৃষ্টিপাত করিলে দেখি অধিকাংশ ভারতীয় নারী গৃহসুখে বঞ্চিতের যে নারী ফর্ম যেটা, সেটা হলো বঞ্চিতা। অর্থাৎ রোকেয়া সাখাওয়াত হোসেন বললেন যে আমাদের ভারতবর্ষের অধিকাংশ নারী হলো গৃহের যে সুখ সেটা থেকে বঞ্চিত। যাহারা অপরের অধীনে থাকে, অভিভাবকের ভাটিকে আপন ভবন মনে করে, যাহাদের অধিকার নাই, গৃহ তাহাদের নিকট কারাগারের তুল্য বোধ হয়। অর্থাৎ রোকেয়া সাখাওয়াত হোসেনের মতে যাহারা অপরের অধীনে থাকে, এখানে অপরের অধীন মানে কি বলেছে, যে স্বামী এবং শ্বশুরবাড়ির আন্ডারে থাকে। অভিভাবক হলো স্বামী এবং শ্বশুরবাড়ি, বা বিয়ের পূর্বে থাকে হলো নিজের বাপের বাড়ি, নিজের বাবা কিংবা ভাইরা এবং নিজের বাপের বাড়িটা। ভাটি মানে হলো বাড়ি। আপন ভবন মনে করিতে যাহাদের অধিকার নাই, অর্থাৎ এক্ষেত্রে হলো তাদের একটা ফিল হয়, বা তোমরা মেয়েরা যারা তার একটা ফিল হয় যে আমার বাপের বাড়ি হলো অ্যাকচুয়ালি আমার বাপের বাড়ি, আমার অ্যাকচুয়াল বাড়ি হলো আমার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়িতে যাওয়ার পর একটা ফিল হয় যে আমার শ্বশুর বাড়ি অ্যাকচুয়ালি আমার স্বামীর বাড়ি, আমি এখানে আশ্রিত, আমি সেখানে আশ্রয় গ্রহণ করেছি। এক্ষেত্রে গৃহ তাহাদের নিকট কারাগার তুল্য বোধ হয়, কারণ নিজের বাড়ি যেটা না সে জায়গায় কেউই আনকমফোর্টেবল ফিল করতে পারে না। পারিবারিক জীবনে যে সুখী নহে, সে নিজেকে পরিবারের একজন বলিয়া গণ্য করিতে সাহস নহে, তাহার নিকট গৃহ শান্তিনিকেতন বোধ হইতে পারে না। অর্থাৎ পারিবারিক জীবনে যার কোনো সুখ নাই,
তার কাছে কিন্তু নিজের গৃহ ভাল লাগে না, যেটা আমি একটু আগে এক্সাম্পল দিলাম, যে নিজের বাসায় যদি শান্তি করতে না পারো তাহলে কিন্তু সেটা কোনোভাবেই নিজের ঘর বলে মনে হবে না। কুমারী, সধবা, বিধবা। কুমারী মানে যার বিয়ে হয়নি, সধবা মানে যার বিয়ে হয়েছে, বিধবা মানে বিয়ে হয়েছিল, স্বামী মারা গেছেন। সকল শ্রেণীর অবলার অবস্থায় শোচনীয়। এখানে নারীকে তিনি বলেছেন হলো অবলা। অবলা অ্যাকচুয়ালি ওয়ার্ডটা ইউজ করা হলো গরু, ছাগল বা বিভিন্ন গৃহপালিত পশুর ক্ষেত্রে যারা অবলা বা কথা বলতে পারে না। তিনি নারীদেরকে সেই গরু ছাগলের সাথে তুলনা করেছেন। অ্যাকচুয়ালি কিন্তু হাসার বিষয় না, এটা অ্যাকচুয়ালি একটা সিরিয়াস ব্যাপার। তিনি বুঝাতে চেয়েছেন যে গরু ছাগলের যেমন কিছু বলার নাই, নিজের বাসাতেও নারীদের তেমনই মুখ খোলার অধিকার নাই বা ছিল না এক সময়। প্রমাণ স্বরূপ কয়েকটি অন্তপুরে একটু একটু নমুনা দিতেছি। অন্তপুর মানে হলো ভিতরের ঘর বা নারীরা যেখানে থাকে। নারীরা যেটা আমরা কনসেপ্ট বুঝালাম যে তৎকালীন সময়ে ঘরের বাইরে আসতো না। সেক্ষেত্রে কি হতো? সেক্ষেত্রে হলো নারীদের যে ঘর আছে, ঘরের ভিতরের ঘরে তারা অবস্থান করতো, বাইরের দিকে আসতো না। তো সেটাই হলো অন্তপুর। অন্তপুরে একটু নমুনা দিতেছি। এক্ষেত্রে তিনি হলো কয়েকটা পার্সোনালি যে সকল ঘর বিভিন্ন জায়গায় গিয়ে অবজার্ভ করেছে বিভিন্ন ঘটনা, সেগুলো তিনি আজকের এই প্রবন্ধে তুলে ধরেছেন এবং এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে অ্যাকচুয়ালি নারীদের আসল ঘর বলতে, নিজের ঘর বলতে কিছু আছে কিনা। এরূপে অন্তরপুরের পর্দা উঠাইয়া ভিতরের দৃশ্য দেখাইলে আমার ভ্রাতৃগণ অত্যন্ত ব্যথিত হইবেন, সন্দেহ নাই। অর্থাৎ তিনি বলেছেন যে আমাদের ঘরের ভিতরে কি হয় সেই কাহিনী যদি তিনি এভাবে তুলে ধরেন তাহলে হয়তো আমাদের ভাইরা বা আমরা পুরুষ সমাজ তার উপর রাগান্বিত হতে পারি। সেক্ষেত্রে তিনি বলেছেন যে তারা যদি ব্যথিত হন এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই, অর্থাৎ পুরুষ জাতি এক্ষেত্রে ব্যথিত হবেই। আমরা একবার বিহারে জামালপুরের নিকটবর্তী কোনো এক শহরে বেড়াইতে গেছিলাম। সেখানে আমাদের জনৈক বন্ধুর বাড়ি আছে। সে বাড়ির পুরুষের সহিত বা বাড়ির পুরুষের সহিত আমাদের আত্মীয় পুরুষদের বন্ধুত্ব আছে বলিয়া শরাফত উকিলের বাড়ির স্ত্রীলোকদিগকে দেখিতে আমাদের আগ্রহ হইল। শরাফত উকিলের বাড়ি কোথায়? জামালপুরে। তো বাটির পুরুষের সহিত আমার আত্মীয় পুরুষের বন্ধুত্ব, অর্থাৎ তিনি কিন্তু নিজের বন্ধুত্ব বলেন নাই, তার যে আত্মীয় পুরুষ আছে তার স্বামী কিংবা ভাই এরকম তাদের পুরুষদের মধ্যে বন্ধুত্ব আছে বলিয়া শরাফত উকিলের বাড়ির স্ত্রীলোকদিগকে দেখিতে আমাদের আগ্রহ হয়। অর্থাৎ সেই বাড়ির মেয়েরা কিভাবে থাকে এটা রোকেয়া সাখাওয়াত হোসেনের একটা কৌতূহল তৈরি হলো। দেখিলাম মহিলা কয়টি অতিশয় শান্ত বিশিষ্ট মিষ্টবাসিনী, যদিও তারা কূপমণ্ডুক, এটা হলো একটা বাগধারা যার মানে হচ্ছে অ্যাকচুয়ালি সংকীর্ণ মনা, বা তার হলো অ্যাকচুয়ালি মানে কি বলা যায় বিভিন্ন ধরনের বিষয় পার্সপেক্টিভ হলো তার সংকীর্ণ। সে বেশি কিছু একটা ভাবে না, যা তাকে যা করতে বলা হয় অ্যাকচুয়ালি তাই করে, কিংবা কোনো কাজ করলেও নির্বুদ্ধিতার পরিচয় দিয়ে থাকে। তো তাহারা আমাদের বাড়ির যথোচিত অভ্যর্থনা করিলেন, অর্থাৎ রোকেয়া সাখাওয়াত হোসেন শরাফত উকিলের বাড়িতে গেলেন, সেখানের মহিলারা তাকে অভ্যর্থনা করলো। সেখানে শরাফতের পত্নী হসিনা, শরাফতের পত্নী বা ওয়াইফ হলো হসিনা, ভগ্নী জমিলা, জমিলা হলো তার বোন, জমিলার কন্যা ও পুত্রবধূ প্রভৃতি উপস্থিত ছিলেন। অর্থাৎ শরাফতের যে বাড়ির মহিলা যারা ছিল তারা সবাই উপস্থিত ছিলেন। অতঃপর জমিলাকে যখন আমাদের বাসায় যাইতে অনুরোধ করিলাম তখন তিনি বলিলেন যে তাহারা কোনো কালে বাড়ির বাহির হন না, ইহাই তাহাদের বংশ গৌরব। জমিলা কে ছিল? জমিলা হলো শরাফত উকিলের বোন। তিনি বললেন যে অ্যাকচুয়ালি আমরা সারা জীবন বাসা থেকে বের হই নাই এবং এটা আমাদের বংশের গৌরব। কখনো ঘোড়ার গাড়ি বা অন্য কোনো যানবাহনে আরোহণ করেন নাই। এখন রোকেয়া সাখাওয়াত হোসেন আশ্চর্য হয়ে গেলেন। তিনি বিস্ময়ে বললেন, তবে আপনারা বিবাহ করিয়া শ্বশুরবাড়ি যান কি রূপে? আপনি যদি ঘর থেকে নাই বের হন, আপনাদের বিয়ে হলে আপনারা কিভাবে যাবেন? আপনার ভাতৃবধূ আসিলে কি করিয়া? অর্থাৎ আপনার যে ভাইয়ের বউ আছে সে কোত্থেকে আসলো? যদি আপনারা সবাই গাড়িতেই না চড়েন তাহলে এই বাড়িতে আসলেন কিভাবে? তো জমিলা উত্তর দিল, ইনি আমাদের আত্মীয় কন্যা, এবারে কেবল আমাদের গোষ্ঠীর বাড়ি পাশাপাশি দেখিবে। অর্থাৎ এখানে টুইস্টটা হলো এই যে শরাফত উকিলের বাড়ি, এরা হলো পাশাপাশি হলো নিজেদের বা গোষ্ঠীর, যেটা বলা হয় গ্রামের দিকে গোষ্ঠীর হলো অনেকগুলো বাড়ি মিলে একটা পাড়া। এই পাড়ার মধ্যেই তারা নিজেদের মধ্যে বিয়ে হতো, যার কারণে তাদের এই পাড়ার বাইরে যাইতে হতো না। সেই কারণে এই বংশের লোক, এই বংশের মহিলারা কখনো বাড়ি থেকে বের হন নাই এবং সেটাই তাদের বংশের গৌরব। তো
এই বলিয়া তিনি আমাকে অন্য একটি ঘরে লইয়া গিয়া বলিলেন, এই আমার কন্যার বাড়ি। অর্থাৎ এখানে তার কন্যাকে বিয়ে দিয়েছেন। এখন আমার বাড়ি চলো। তিনি আমাকে একটি অপ্রশস্ত গলির ভিতর দিয়া ঘুরাইয়া ফিরাইয়া লইয়া গেলেন। তাহার সকলগুলি কক্ষ দেখাইলেন। কক্ষগুলি অসূর্য স্পর্শ, অর্থাৎ যেখানে আলো বাতাস তেমন একটা প্রবেশ করে না, অর্থাৎ অভ্যন্তরে বলিয়া বোধ হইল। অতঃপর একটি দ্বার খুলিয়া দেখিলাম অপরদিকে হসিনার পুত্রবধূ আছে। হসিনা হলো শরাফতের স্ত্রী, অর্থাৎ শরাফতের যে পুত্রবধূ আছে তিনি হলো এই জমিলার অপর সাইডে থাকে। জমিলা বলিলেন, দেখিলে এই দ্বারের ওপাশে আমার ভাইয়ের বাড়ি, এ পাশে আমার বাড়ি। এ কক্ষে ও কক্ষে বধূ থাকেন বলিয়া এই দ্বারটি বন্ধ রাখি। অর্থাৎ পাশের ঘরে আরেকজন বধূ থাকে, সেই কারণে এই দ্বারটা বন্ধ রাখেন পর্দা করার জন্য। আমাদের সোয়ারির দরকার হয় না। সোয়ারি মানে হচ্ছে যাতায়াতের যে বাহন। সোয়ারির দরকার হয় না কেন, এখন তা বুঝিলে এরূপে সকল বাড়ি প্রদক্ষিণ করা যায়। অর্থাৎ তারা এমন একটা সিস্টেম তৈরি করে নিচ্ছে যে নিজেদের বংশের মধ্যেই বিয়ে করতেছে, যে কারণে তাদের বাড়ি থেকে বের হতে হয় না। তাদের দেখা যায় যে নিজের মেয়ের বাড়ি হলো পাশে, কিংবা কি বলা যায়, নিজের ভাইয়ের বাড়ি হলো নিজের দরজা খুলে নিজের ভাইয়ের বাড়ি। এই পদ্ধতির মাধ্যমে তারা নিজেদের মেয়েদেরকে নিজেদের যে বাড়ি সেখানেই রাখতে সক্ষম হয়েছে এবং সেটাকে তারা গর্বের সহিত দেখে থাকে। পাঠিকা কি মনে করেন যে হাসিনা বা জমিলা গৃহে আছেন? অর্থাৎ এখানে সাখাওয়াত হোসেন কোশ্চেন করলেন রোকেয়া সাখাওয়াত হোসেন যে অ্যাকচুয়ালি কি তারা নিজেদের ঘরে আছেন? অবশ্যই না। কেবল চারিপাচির ভিতরে থাকিলেই গৃহে থাকা হয় না। এদেশে বাসরঘরকে কোহবর বলে। এখানে বাসরঘরের একটা সমার্থক শব্দ কি? কোহবর বলে, কিন্তু কবর বলা উচিত। অর্থাৎ রোকেয়া সাখাওয়াত হোসেন নারীদের গৃহকে তুলনা দিলেন কবরের সাথে। একটা এমসিকিউ আসতে পারে, সো একটু খেয়াল রাখবা। বাড়িখানা তো শরাফতের, সেখানে যেমন এক পাল ছাগল আছে, হংস কুক্কুট আছে। হংস মানে হাঁস, কুকুট মানে হলো মোরগ বা মুরগি। কুকুট মানে যে কুকুর সেটা মনে করার কিছু নাই, কুকুর হবে না। কুকুট মানে হলো মোরগ বা মুরগি। সেরূপ একদল স্ত্রীলোকও আছেন, অর্থাৎ তিনি বুঝতে চান যে শরাফতের বাড়িতে যে গরু ছাগল হাঁস মুরগি আছে তেমনি নারীরাও আছে। সো কিসের সাথে কি তুলনা দিল বুঝতে পারতেছো। অথবা স্ত্রীলোকদের বন্দিনী বলা যাইতে পারে। অর্থাৎ রোকেয়া সাখাওয়াত হোসেন বললেন যে স্ত্রীরা এখানে হলো বন্দিনী বা গৃহে বন্দি। সাধারণত পরিবারের প্রধান পুরুষটি মনে করেন গৃহখানা কেবল আমার বাটি, অর্থাৎ একটা বাসায় যিনি কর্তা থাকেন তিনি মনে করে থাকেন যে এই বাড়িটা হলো শুধুমাত্র আমার বাড়ি। পরিবারস্থ অন্যান্য লোকেরা তাহার আশ্রিতা, মানে এই পরিবারে যে অন্যান্য ব্যক্তিরা আছে তারা হলো এই গৃহের যে গৃহস্বামী তার আন্ডারে বসবাস করে। মালদহে কয়েকবার আমরা এক বাড়িতে যাতায়াত করেছি। গৃহস্বামী কলিম, অর্থাৎ একে কি মালদহে কার বাড়ি? মালদহ হলো কলিমের বাড়ি। কলিমের স্ত্রীকে আমরা কখনো প্রফুল্লমুখী বা হাসি মুখে দেখিনি। তাহার ম্লান মুখ খালি নীরবে আমাদের আন্তরিক সহানুভূতি আকর্ষণ করিত। ইহার কারণ এই, কয়েক বছর অতীত হইল বা কয়েক বছর গত হইল বা কয়েক বছর কেটে গেল, কলিম স্বীয় ভাইয়ের সহিত বিবাদ করিয়াছেন। ভাই মানে হলো স্ত্রীর যে বড় ভাই, আর শ্যালক মানে হলো স্ত্রীর ছোট ভাই। তো ভাইয়ের সহিত বিবাদ করিয়াছেন। তাহার ফলে কলিমের পত্নী স্বীয় ভগ্নীর সহিত দেখা করিতে পান না। অর্থাৎ এই কলিম হলো নিজের ভাইয়ের সাথে ঝগড়া করেছে। এই কারণে হলো কলিম তার স্ত্রীকে তার ভাই অর্থাৎ কলিমের স্ত্রীর আপন ভাইয়ের সাথে দেখা করতে দিতেন না। অর্থাৎ এক্ষেত্রে হলো একে তো কি বলা যায়, নিজের স্ত্রীকে আটকে রেখেছেন, তার উপরে তার স্ত্রী যে মুখ ফুটে বলবে যে আমি আমার ভাইয়ের সাথে, আপন ভাইয়ের সাথে, মায়ের পেটের ভাইয়ের সাথে দেখা করব, কলিম সেটা করতে দিতেন না। তিনি এতটুকু ক্ষমতা প্রকাশ করিয়া বলিতে পারে না, তিনি এখানে কে? তিনি হলো কলিমের স্ত্রী। তিনি এতটুকু ক্ষমতা প্রকাশ করিয়া বলিতে পারেন না আমার ভগ্নী আমার নিকট অবশ্য আসিবেন। অর্থাৎ কলিমের ভাই যে, সেও কিন্তু বলতে পারে না যে আমার ভগ্নী বা বোন যে আমার কাছে আসবে, সেটা আপনি বাধা দেওয়ার কেউ না, সেটাও মুখ ফুটে বলতে পারে না। হায়, বাটি যে কলিমের, তিনি যাহাকে ইচ্ছা আসিতে দিবেন, যাহাকে ইচ্ছা আসিতে দিবেন না। অর্থাৎ
গড় কলিম ডিসিশন নিবে কে আমার ঘরে আসবে কে আমার ঘরে আসবে না, এটাই হলো কলিমের বাড়ির রুলস। আবার ওদিকে ও বাটিখানা হলো কলিমের বাড়ির পাশেকার সলিমের বাড়ি। সেখানে কলিমের পত্নীর প্রবেশ নিষেধ। একে তো হলো কলিম তার বাড়িতে কে আসতে পারবে কে যেতে পারবে না সেটা ডিসাইড করলো। দেন হলো পাশে যে পাশে সলিমের বাড়ি আছে সেখানেও কলিমের বউয়ের প্রবেশ নিষেধ, অর্থাৎ তার প্রথমত হলো তার কলিমের বাড়িতে কে আসবে যাবে সেটা তিনি কন্ট্রোল করবেন, এবং কলিমের বাড়ির সদস্য কলিমের স্ত্রী কোথায় যাবেন না আসবেন সেটাও কলিম কন্ট্রোল করে। বলা হলো কলিমের স্ত্রীর অন্য বস্ত্র অলঙ্কারের অভাব নাই। তিনি তার বউকে ঘরের বাইরে যাইতে দেন না ঠিক আছে, কিন্তু কোনো ধরনের অভাব রাখেন নাই। বলি অলঙ্কারী কি পিতৃমাতৃহীন অবলার একমাত্র ভগ্নির বিচ্ছেদ যন্ত্রণা ভুলাইতে পারে? রোকেয়া সাখাওয়াত হোসেন কোশ্চেন করলেন, এই যে কলিম তার ওয়াইফকে অন্য বস্ত্র বা অলঙ্কারে কোনো অভাব রাখে নাই, এই অভাব না রাখার মাধ্যমে কি কখনো পিতৃমাতৃহীন, অর্থাৎ যেই মেয়েটার কোনো বাবা মা নাই, তার একটা ভাই আছে, তাকেও দেখতে দেয় না, সেই অবলা, আবারও তিনি অবলায় ওয়ার্ডটা ইউজ করেছেন, অর্থাৎ গরু ছাগলের সাথে হলেও তিনি তুলনা দিয়েছেন। একমাত্র ভগ্নির অর্থাৎ একমাত্র ভাইয়ের বিচ্ছেদ যন্ত্রণা ভুলাইতে পারে। শুনিলাম তিনি সপত্নী কণ্টক হইতেও বিমুখ নহে। সপত্নী কণ্টক মানে কি? অর্থাৎ অনেক সময় যেটা কি বলে, যারা প্রেম করে থাকো তোমরা, কিংবা যাদের বিয়ে হয়েছে, না হওয়া ইউজুয়াল, বাট কেউ যদি করে থাকো কংগ্রেচুলেশন। তো অনেক সময় কথা উঠেছে সতীনের কথা, যে ইসলামে পুরুষদের ক্ষেত্রে একটা কথা রুলস আছে যে ইসলামিক শরিয়া আইনে, যে পুরুষরা 4টা পর্যন্ত বিয়ে করতে পারবে একসাথে। সেক্ষেত্রে হলো নারীরা হলো ওয়াইফরা হলো একে অপরের সতীন। তো সতীন বিষয়টা অবভিয়াসলি মেয়েরা ভালোভাবে নেও না। তো তিনি যেখানে বলা হলো কলিমের স্ত্রী সপত্নী কণ্টক হইতেও বিমুক্ত নয়। সপত্নী মানে হচ্ছে সতীন, আর কণ্টক মানে হচ্ছে যে কাটা। এখানে সপত্নী কণ্টক হইতে বলা হচ্ছে যে সতীন জ্বালা দিতেছে সেটাও আছে। একে তো হলো নিজের গৃহের থেকে বের হতে পারেন না, নিজের আপন ভাইয়ের সাথে দেখা করতে পারেন না, এবং সাথে আছে কি সতীনের জ্বালা। সো মহিলার কোনো দিক দিয়ে শান্তি নেই। এরূপ অবস্থায় তাহার নিকট গৃহ কি শান্তি নিকেতন বলিয়া বোধ হয়? তুমি নিজেই চিন্তা করো, তুমি নিজের বাসা থেকে বেরোতে পারতেছো না, বা কোনো দিকে যাইতে পারতেছো না, কোনো নিজের জীবনের উপর কন্ট্রোল নাই, তার উপরে আছে সতীনের জ্বালা। তুমি কিভাবে এটারে নিজের গৃহকে শান্তি নিকেতন বলবা? আমরা রমা সুন্দরীকে অনেক দিন হইতে জানি, তিনি বিধবা, সন্তান সন্ততিও নাই। রমা সুন্দরী কি একজন বিধবা, তার কোনো সন্তান সন্ততি নাই। তাহার স্বামীর প্রভূত সম্পত্তি আছে, 2-4টি পাকা বাড়িও আছে। অর্থাৎ তার স্বামী যে ছিল তিনি খুব বড় লোক ছিলেন, এবং সেই সূত্রে হলো রমা সুন্দরীও এই সকল সম্পদ পেয়েছেন। তাহার দেবর এই সকল সম্পত্তির অধীশ্বর। অর্থাৎ যে হিন্দু পরিবার আইন কিংবা মুসলিম পরিবার যে আইন ছিল, যার মাধ্যমে সম্পদ বন্টন করা হয়ে থাকে, তার মাধ্যমে রমা সুন্দরী কিন্তু তার স্বামীর এই অজস্র সম্পদ পান নাই। পাইছে কে? স্বামীর যে ভাই বা রমা সুন্দরীর দেবর, তিনি কিন্তু এই সকল সম্পত্তি লাভ করেছেন, তার স্ত্রী লাভ করেন নাই। দেবরটি কিন্তু রমাকে এক মুঠা অন্ন বা আশ্রয় দানেও কুণ্ঠিত। তার স্বামীর সম্পত্তি সে নিছে, প্লাস এই যে রমা দেবীকে তিনি ভাত দিবেন, ভাত দেন না, এবং কি নিজের বাড়িতে আশ্রয় দেন না। সো বিষয়টা বুঝতে পারতেছো যে কি পরিমাণ নিগৃহীত হয়েছেন তিনি। আমরা বলিলাম ইনি হয়তো দেবর পত্নীর সহিত কোদল করেন, দেবর পত্নী বা দেবরের ওয়াইফের সাথে কোদল বা ঝগড়া করেন। রোকেয়া সাখাওয়াত হোসেন মনে করছেন যে প্রথমে যে রমা সুন্দরী হয়তো দেবরের ওয়াইফের সাথে ঝগড়া করেন, তাই অ্যাকচুয়ালি এদেরকে দেখতে পারে না, তাই এদেরকে ভাতও দেয় না, জায়গাও দেয় না। একথার উত্তরে একজন বলিলেন, রমা সব করিতে জানে, কেবল কোদল জানে না। অর্থাৎ রমাকে তুমি যে বলো যে ঝগড়া করে থাকেন, হয়তো তিনি সব জানেন, কিন্তু জীবনে ঝগড়া কিভাবে করতে হয় তিনি এই ব্যাপারটাই জানেন না। রমা বেশ জানে কি করিয়া পরকে আপন করিতে হয়, কেবল আপনকে পর করিয়া দিতে জানে না। অর্থাৎ তিনি পর বলতে কি, নিজের স্বামীকে প্রথম যিনি চিনতেন না, তিনি কিন্তু পর করে আপন করে নিছেন, কিন্তু আপন করার মাধ্যমে যে নিজের দেবরকে তিনি যে এক সময় নিজেকে নিগৃহীত করার কারণে পর করে দিবেন, তিনি এটা জানতেন না। অর্থাৎ তিনি কি বলা যায়, অনেকটা ইনোসেন্ট টাইপ। এতগুণ সত্ত্বেও দেবরের বাড়ি থাকিতে পান না কেন? কপালের দোষ। অর্থাৎ রোকেয়া সাখাওয়াত হোসেন যেটা তুলে ধরলেন
যে নারীরা নিজেদের কপালের দোষে নিজ গৃহ হইতেও বঞ্চিত। আমরা একটি রাজবাড়ি দেখিতে গিয়েছিলাম, বাড়িখানা কবি বর্ণিত অমরাবতীর ন্যায় মনোহর। অমরাবতী মানে হলো স্বর্গ, স্বর্গের ন্যায় মনোহর বা সুন্দর, অর্থাৎ যে একটা রাজবাড়ির কথা বলতেছেন যেটা হলো স্বর্গের ন্যায় সুন্দর, অর্থাৎ খুবই সুন্দর। বৈঠকখানা বিবিধ মূল্যবান সাজসজ্জায় ঝলমল করিতেছে, এদিক ওদিক ৫-৭খানা রজতাসন সুন্দর হৃদয় রাজাকে আহ্বান করিতেছে। অর্থাৎ মানে ওভারঅল সিচুয়েশনটা হলো মানে স্বর্গের মতো সুন্দর বা অনেক সুন্দর একটা রাজবাড়ি। তো রাজবাড়িতে কি হলো, রানীর গড় কয়খানাতেও টেবিল, টিপাইটা হলো এক ধরনের মানে ৩ পাওয়ালা ওটা টি টেবিল বলা যায়, চেয়ার ইত্যাদি সাজসজ্জা আছে, কিন্তু তাহার উপর ধুলাস্তর পড়িয়াছে। রাজা কোনো কালে এসব কক্ষে পদার্পণ করেন বলিয়া বোধ হইল না। অর্থাৎ রানীর ঘরে সবই আছেন, কিন্তু এ সকল বিষয়ের উপরে ধুলার স্তর পড়ে গেছে, অর্থাৎ এগুলো অবহেলিত হচ্ছে। কেন? এর একটা হিন্ট দিলেন যে রাজা কোনো কালে এই সকল ঘরে আসেন বলে কবির লেখকের মনে হয়নি। রানীকে দেখিয়া আমি হতাশ হইলাম, কারণ বৈঠকখানা দেখিয়া আমি রানীর যেরূপ মূর্তি কল্পনা করিয়াছিলাম এই মূর্তি তাহার সম্পূর্ণ বিপরীত। কিভাবে বিপরীত? রানী হলেন একজন পরমা সুন্দরী বালিকা, অর্থাৎ যে রানীটা ছিলেন তিনি খুবই সুন্দরী বালিকা, বলতে হলো কম বয়স্ক একজন মহিলা। পরিধানে সামান্য লাল পেরে বিলাতি ধুতি, মাথায় রুক্ষ কেশের জটা। রুক্ষ মানে হলো ফেটে যাওয়া বা কি বলা যায় এটাকে, ড্যামেজড চুল যেগুলো বলা হয়, তোমরা মেয়েরা ভালো বুঝতে পারবা। তো হলো মানে কি উস্কো খুস্কো চুল। অনুমান 15 দিন হইতে তৈলের সহিত চুলগুলোর সাক্ষাৎ হয় নাই, অর্থাৎ মাথায় তেল দেওয়ারও অবস্থা নাই। মুখখানি এমনই করুণ ভাবে পূর্ণ যে রানীকে মূর্তিমান বিষাদ বলিলে অত্যুক্তি হয় না। অর্থাৎ রানীর যে বেশভূষা দেখলেন, এত সুন্দর বাড়িতে একজন রানীর এমন অবস্থা দেখলেন, রোকেয়া সাখাওয়াত হোসেন বললেন যে এই যে বিষাদ শব্দটার যদি একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন বা যদি একটা কি বলা যায়, একটা বাস্তব অবস্থা যদি বলা হয়, তাহলে এই রানীকে তিনি বিষাদ হিসেবে ব্যাখ্যা করতে পারবেন। মানে রানীর এতই করুণ অবস্থা। অনেকের মতে চক্ষু মনের দর্পণ স্বরূপ। চোখ হলো মানুষের মনের আয়না, মানুষের চোখের দিকে তাকালে বোঝা যায় তার অন্তর কি চলছে। রানীর নয়ন দুটিতে কি কি হৃদয় বিদারক ভাব ছিল তাহা আমি বর্ণনা করিতে অক্ষম। অর্থাৎ রোকেয়া সাখাওয়াত হোসেন বললেন রানীর দুই চোখের দিকে তাকায়া তিনি কি কি হৃদয় বিদারক ভাব, অর্থাৎ তার চোখের দিকে তাকানো যাচ্ছে না, মানে এতটাই কষ্ট তার চোখের মধ্যে, সেটা রোকেয়া সাখাওয়াত হোসেন বর্ণনা করতে অক্ষম, মানে তিনি বুঝাতে পারবেন না, মানে এতটাই স্যাডনেস ছিল তার চোখের মধ্যে। আমাদের একটি বর্ষীয়সী সঙ্গিনী বলিলেন, তুমি রাজার রানী, তোমার এই বেশ কেন? এসো আমি চুল বেঁধে দিই। রানী উত্তর দিলেন, জানি না কোন পাপে রানী হয়েছি। ঠিক কথা, অথচ লোকে এই রানীর পদ কেমন বাঞ্ছনীয় বোধ করে। অর্থাৎ মানুষ রাজা রানী হইতে চায়, পায় না। এই মহিলা রানী হয়ে বলতেছে জানি না কি পাপে রানী হয়েছি। অর্থাৎ তিনি বুঝালেন তিনি হয়তো রানী হয়েছেন, তার সম্পদের কোনো অভাব নাই, অন্য বস্তুর অভাব নাই, কিন্তু তার জীবনে সুখ নেই। মোহাম্মদীয় আইন বা যেটাকে আমরা হলো মুসলিম আইন বলা হয়, যে সম্পত্তি ভাগের ক্ষেত্রে যেটা ইউজ করা হয়, অনুসারে আমরা পিতার সম্পত্তির উত্তরাধিকারিণী হই, আমাদের বাড়িও হয়, এর মাধ্যমে আমরা বাড়ির একটা অংশ পাই। কিন্তু তা হইলে কি হয়, বাড়ির প্রকৃত কর্তা স্বামী, পুত্র, জামাতা, দেবর। স্বামী, পুত্র, জামাতা মানে মেয়ের জামাই বা হলো দেবর ইত্যাদি হন। অর্থাৎ নিজেদের বাড়ি হয়, নিজেদের বাড়ির মালিক কখনো হয় না। তাহাদের অভাবে বড় আমলা বা নায়েবটি বাড়ির মালিক। অর্থাৎ এরাও যদি না থাকে, বাড়ির যে নায়েব বা জমিদারের প্রতিনিধি যারা ছিল তারা বাড়ির মালিক হয়, গৃহকর্ত্রীটি ওই নায়েবের ক্রিয়াপুতুল মাত্র। অর্থাৎ ওই বাড়ির মালিক কিন্তু ওই মহিলাই থাকেন, কিন্তু সেটাকে অ্যাকচুয়ালি হলো নায়েবের ক্রিয়াপুতুল। অর্থাৎ নায়েব যা বলবে ওই মহিলা তাই করবে। নায়েব কর্ত্রীকে যাহা বুঝায়, অবধ নিরক্ষর কর্ত্রী তাহাই বুঝেন। অর্থাৎ নায়েব যা বলে হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না। এর কারণ কি? অবধ নিরক্ষর। অর্থাৎ তৎকালীন নারী সমাজ যে শিক্ষা বিমুখ ছিল বা শিক্ষা থেকে বঞ্চিত ছিল, সে কারণে তার মধ্যে নিরক্ষরতা বা কি বলা যায় মন মানসিকতার একটা ঘাটতি ছিল। ওইরূপ আরো কত উদাহরণ দেওয়া যাইতে পারে। খদিজা প্রভূত সম্পত্তির উত্তরাধিকারী, অর্থাৎ খদিজা একজন মহিলা, তিনি হলো প্রচুর সম্পদের উত্তরাধিকারী।
তাহার স্বামী হাশেম দরিদ্র কিন্তু কুলীন বিদ্বান। অর্থাৎ তার যে স্বামী সে প্রথমত ছিল হলো দরিদ্র, অর্থাৎ সে গরিব ছিল, খদিজা থেকে তার সম্পদের পরিমাণ কম, কিন্তু কুলীন বিদ্বান অর্থাৎ উচ্চ বংশের এবং শিক্ষা সম্পন্ন একজন ব্যক্তি। হাশেম ছলে কৌশলে সমস্ত জমিজমা আত্মসাৎ করিয়া লইলেন। খদিজার হাতে এক পয়সা নাই। খদিজার পৈতৃক বাড়িতে বসিয়ে হাশেম আর 2-3টা বিবাহ করিয়া তাহাকে সতিনী জ্বালায় দগ্ধ করিতে লাগিলেন। এরূপ না করিলে আর ক্ষমতাশীল পুরুষের বাহাদুরি কি? ইহাতে যদি খদিজা সামান্য বিরক্তি প্রকাশ করেন, তবে প্রমীরা মহিলাগণ তাহার হৃদয়ে স্বামী ভক্তির অভাব দেখিয়া নিন্দা করেন। প্রথমত কি হলো, খদিজা হলো ফ্যামিলি স্ট্যাটাসের দিক থেকে কি বলা যায়, ফ্যামিলি স্ট্যাটাসের দিক থেকে হাশেমের উপরে, অর্থাৎ হাশেম হলো নিম্ন গরিব পরিবারের সন্তান, খদিজা ছিল বড় পরিবারের সন্তান। প্রথমত হলো হাশেম বিবাহ করে খদিজা থেকে সকল সম্পত্তি কায়েম করেন। কায়েম করার পর তিনি হলো খদিজার নিজের বাপের বাড়ি ছিল, সেখানে বসবাস শুরু করেন, খদিজার উপর বাহাদুরি শুরু করেন এবং তাকে 2-3টা বিবাহ করিয়া তার আগে আরো হলো সতীন উপহার দিছে এবং সতীনরা তাকে জ্বালায়া জ্বালায় মারতেছে। এবং রোকেয়া সাখাওয়াত হোসেন বললেন যে এভাবে যদি জ্বালাইতে না পারে তাহলে পুরুষের বাহাদুরিটা কি? এবং এক্ষেত্রে আরেকটা কথা বললেন যে যদি খদিজা যদি তার স্বামীর এই সকল কর্মের এগেইনস্টে কথা বলে, তাহলে যে বাড়ির প্রবীণ মহিলা বা যে বয়স্ক মহিলারা আছে তারা কি বলবে? তারা বলবে হলো খদিজার হৃদয়ে স্বামী ভক্তির অভাব, অর্থাৎ নিজের প্রতি যে অন্যায় হচ্ছে সেটাও মুখ খুলে বলা পাপ, অর্থাৎ বাসুরের নাম মুখে নিতে সমস্যা, যেটা একটা প্রবাদ আছে। আমার এই প্রবন্ধ পাঠ করিয়া ভ্রাতা ভগ্নীগণ হয়তো মনে করিবেন যে আমি কেবল ভ্রাতৃবৃন্দকে নরাগারে পিশাচার রূপে অঙ্কিত করিবার জন্যই কলম ধরিয়াছি। অর্থাৎ রোকেয়া সাখাওয়াত হোসেন বললেন যে আমি এই সকল ব্যাখ্যা করতেছি, হয়তো অনেকে আমার মনে করবেন যে ভ্রাতৃ সমাজ বা আমার ভাইরা মনে করবে যে আমি অ্যাকচুয়ালি তাদেরকে হলো কি বলা যায় খারাপ মানুষ হিসেবে তুলে ধরার জন্য আমি কলম ধরেছি। তাহা নয়, আমি তো কোথাও ভ্রাতাদের প্রতি কটু শব্দ ব্যবহার করি নাই, কাহাকেও পাপিষ্ট পিশাচ নিষ্ঠুর বলিয়াছি কি? অর্থাৎ তিনি হলে ইনডিরেক্টলি পুরুষ জাতিকে রোস্ট করতেছে। কিভাবে রোস্ট করতেছে? প্রথমত হলো নারীদের কিভাবে নিগৃহীত করা হয় পুরুষদের দ্বারা, সেটা তিনি তুলে ধরলেন। এবং তিনি আবার এটাও বললেন আমি কোথাও ভ্রাতাদের প্রতি কটু শব্দ ইউজ করছি, আমি কি যারা ভাই আছে বা পুরুষ জাতি আছে তাদেরকে আমি গালি দিছি? কি বলে গালি দিছি? কখনো পাপিষ্ট বলছি, পিশাচ বলছি বা নিষ্ঠুর বলছি? আমি তো এইসব কিছু বলি নাই। অর্থাৎ তিনি ইনডিরেক্টলি এসব গালি দিয়ে বলতেছেন বলি নেই। সব বুদ্ধিমান মহিলা কেবল রমণী হৃদয়ের ক্ষত দেখাইয়াছি। ওই যে কথায় বলে বলিতে আপন দুঃখ পরনিন্দা হয়, বলিতে আপন দুঃখ পরনিন্দা হয়। এক্ষেত্রে তাহাই হইয়াছে, ভগ্নীর দুঃখ প্রকাশ বর্ণনা করিতে ভ্রাতৃনিন্দা হইয়া পড়িয়াছে। অর্থাৎ মহিলাদের যে পার্সোনাল যে মিজরি বা যেটা বলা হয় দুর্দশা আছে, সেটা বলতে গেলে এখন তার মতে হলো পুরুষ জাতির বদনাম করা হইতেছে। সেখানে কি বললেন যে বলিতে আপন দুঃখ পরনিন্দা হয়, যেটা আমরা আরেকটা কি বলেছিলাম যে প্রবীণা মহিলাগণ যদি খদিজা যদি তখন নিজের স্বামীর বিরুদ্ধে কথা বলতেন, তখন কি বলতো? তাহার হৃদয় স্বামী ভক্তির অভাব, অর্থাৎ নিজের দুঃখের কথা বলাও পাপ। সুখের বিষয় আমাদের অনেক ভ্রাতা এরূপ আছেন যারা স্ত্রীলোকদেরকে যথেষ্ট শান্তিতে গৃহসুখে রাখেন, অর্থাৎ সে অবস্থাতেও স্বামী গৃহে শান্তিতে থাকতেন, যেটা হচ্ছে রোকেয়া সাখাওয়াত হোসেনের এক্সাম্পল দেওয়া যায়। তিনি কিন্তু তার স্বামী তাকে খুবই সাপোর্ট দিয়েছে পড়াশোনার ক্ষেত্রে। কিন্তু দুঃখের সহিত আমরা ইহাও বলিতে বাধ্য যে অনেকের ভ্রাতা আপন আপন বাড়িতে অন্যায় স্বামিত্বের পরিচয় দিয়ে থাকেন, অর্থাৎ বিভিন্ন ঘরে স্বামীরা হলো নিজেদের কি বলা যায় নিজেদের স্ত্রীদের নিগৃহীত করে থাকেন। যখন আমাদের চালের উপর খড় থাকে না, দরিদ্রের জীর্ণতম কুটিরের শেষ চালখানা ঝঞ্চাল নিলে বা ঝড়ের মাধ্যমে উড়িয়া যায়, টুপটাপ বৃষ্টি দ্বারায় আমার সমস্ত রাত্রি ভিজিতে থাকি, চপলা চমকে নয়নে ধাঁধা লাগে, অর্থাৎ বিদ্যুৎ চমকায় সেটা হলো নয়নে বা চোখে হলো ঝাঁস লাগে, বজ্রনাদে মেদিনী কাঁপে, বজ্রনাদে অর্থাৎ বজ্রের শব্দে মেদিনী বা পৃথিবী কাঁপে, আমাদের বুক কাঁপে, প্রতি মুহূর্তে ভাবি বুঝি বজ্রপাতে মারা যাই, তখনও আমরা অভিভাবকের বাটিতেই থাকি। অর্থাৎ ঘরের মধ্যে কিচ্ছু নাই, চাল নাই, কিছু নাই, বৃষ্টিতে ভিজতেছে, ঝড়ে উড়ে যাওয়ার অবস্থা, ঠিক তখনও নারীরা কিন্তু অভিভাবকের ঘরেই থাকে।
যখন আমরা রাজকন্যা রাজবধূ রূপে প্রাসাদে থাকি তখনও প্রভু গৃহে থাকি। অর্থাৎ বুঝলাম যে আমরা গরিব থাকলে প্রভুর অভিভাবকের গৃহে থাকি। আচ্ছা, আমার যদি স্ট্যাটাস উন্নতি হয়, আমি যদি রাজকন্যা বা রাজবধূ রূপে কোনো প্রাসাদে যাই, তখন আমার কি স্ট্যাটাস উন্নতি হবে? না, তখন আমি কি প্রভু গৃহে থাকি, অর্থাৎ সেখানে আমার কোনো গার্ডিয়ান আছেন। আবার যখন এই প্রাসাদ তুল্য ত্রিতল অট্টালিকা, ত্রিতল মানে হলো তিনতলা অট্টালিকা, ভূমিকম্পে চূর্ণ হয়, সোপান বা সিঁড়ি অতিক্রম করিয়া অবতরণকালে আমাদের মাথা ভাঙে, হাত পা ভাঙে, রক্তাক্ত কলেবরে বা কি বলা যায় এটাকে গায়ে হতগ্রেম পায় অবস্থায় গোশালায় গিয়ে আশ্রয় নেই। গোশালায় অ্যাকচুয়ালি বলা হলো গোয়ালঘর বলা হয়, বা মানে হলো যখন হলো এই বিল্ডিং ভেঙে যায়, তখন যখন তারা গোশালায় গিয়ে আশ্রয় নেয়, তখনও আমরা অভিভাবকদের ভাটিতে থাকি। অর্থাৎ নিজের ঘর ভেঙে গেছে, সেখান থেকে সে অন্য কোথাও আশ্রয় নিয়েছে, সেখানেও সে কোনো না কোনো অভিভাবকের আন্ডারে, সেখানেও সে স্বাধীন না। অথবা গৃহস্থের ভৌজি রূপে প্রকাণ্ড আটচালায় বাস করিয়াও প্রভুর আলোয় থাকি, প্রভুর আলোয় প্রভুর গৃহে থাকি। আর যখন চৈত্র মাসে ঘোর অমানিশীতে, অমানিশী মানে হচ্ছে অমাবস্যা, প্রভুর বাড়িতে দুষ্ট লোক কর্তৃক লঙ্কাকাণ্ডের অভিনয় হয়। লঙ্কাকাণ্ড মানে হলো আগুন ধরিয়া দাও, যেটা সব জিনিসপত্র সহ ঘরগুলি দাউ দাউ করিয়া জ্বলিতে থাকে। আমরা এক বসনে বা এক কাপড়ের প্রাণটি হাতে করিয়া কোনো মধ্যে দৌড়াইয়া গিয়া দূরস্থিত একটা কুল গাছতলে দাঁড়াইয়া কাঁপিতে থাকি, তখন আমরা অভিভাবকের বাড়িতে থাকি। তখন তো তারা স্বাধীন না, ঘর নাই, কিন্তু অভিভাবক আছে তখনও। ইংরেজিতে হোম বলিতে যাহা বুঝায় গৃহ, শব্দ দ্বারা আমি তাহাই বুঝাইতে চাই। শারীরিক আরাম ও মানসিক শান্তির নিকেতন যাহা, তাহাই গৃহ। অর্থাৎ রোকেয়া সাখাওয়াত হোসেনের মতে গৃহের সংজ্ঞা কি? শারীরিক আরাম ও মানসিক শান্তি নিকেতন যাহা, তাহাই হলো গৃহ। বিধবা হইলে স্বামী গৃহ এক প্রকার বাসের অযোগ্য হইয়া যায়। হতভাগিনী তখন পিতা ভ্রাতার শরাপন্ন হয়। অর্থাৎ প্রথমত হলো বিধবা যখন হয়ে যায়, তখন হলো নিজের স্বামীর ঘর ছাইরা দিতে হয়, গিয়ে কোথায় গিয়ে জুটতে হয়, নিজের পিতা কিংবা ভাইয়ের শরণাপন্ন হইতে হয়। একটা হিন্দি প্রবাদ আছে, ঘর কি জলি বন মে গেই, বন মে লাগি আগ, বন বেচারা কি আকারে, করম মে লাগি আগ। অর্থাৎ গৃহে দগ্ধ হইয়া বনে গেলাম, বনে লাগলো আগুন, বন বেচারা কি করিবে, কপালে লাগাইয়া দিছে আগুন। কি রে ভাই, আমি ঘর থেকে আগুন ধাওয়া খেয়ে গেলাম বনে, বনে আগুন লাগলো, বন বেচারা কি করবে, সেও কপালেই তার এই মহিলার কপালে আবার আগুন লাগাই দিল। তাই বলি গৃহ বলিতে আমাদেরই একটি পর্ণকুটির নাই। প্রাণী জগতে কোনো জন্তুই আমাদের মতো নিরাশ্রয় নহে। অর্থাৎ সকলের গৃহ আছে, নাই কেবল আমাদের। রোকেয়া সাখাওয়াত হোসেন বলতে চাইছেন যে দুনিয়ার সবার ঘর আছে, ঘর নাই শুধু নারীদের। সেটা মানে তৎকালীন সমাজ ব্যবস্থায় তার সেটা মনে হয়েছে, কিন্তু আমরা বর্তমান অবস্থায় যদি দেখি, নারীরা গৃহের অধিকারী হচ্ছে, ব্যবসা বাণিজ্যে লিড দিচ্ছে, কিংবা নিজের ব্যবসা আছে, নিজেদের ঘর বাড়ি আছে, নিজেরা সংসম্পূর্ণ হচ্ছে। তৎকালীন সমাজে কিন্তু সেগুলো কল্পনা করা হতো না। অর্থাৎ আমাদের লাস্ট লাইনটা কি? সকলেরই গৃহ আছে, নাই কেবল আমাদের। অন্যান্য গল্পের বা প্রবন্ধের মতো বা কবিতার মতো এখানেও প্রথম এবং শেষ লাইন অবশ্যই মুখস্থ রাখা লাগবে। যে কোনো সময় আসতে পারে যে গৃহ প্রবন্ধের সর্বশেষ লাইন কি? সকলের গৃহ আছে, নাই কেবল আমাদের। এখানে আমাদের কি? আমাদের হলো নারীদের। সো আমাদের এখানে হলো মূল গল্প শেষ হলো। এখন আমরা জেনে নিব যে শব্দার্থ টিকাগুলো কি। বিরাম, বিরাম মানে হলো বিশ্রাম। নিকেতন মানে হলো বাড়ি। শ্রান্ত, শ্রান্ত মানে হচ্ছে কাজ করে ক্লান্ত। গৃহী, গৃহে বসবাসকারী। উপাদেয় মানে হচ্ছে হলো সুস্বাদু। এগুলা ইজি শব্দের অর্থ, বাট এই চ্যাপ্টারটা, এই প্রবন্ধটায় কিন্তু অনেকগুলো শব্দ আছে, তাই এখানে এতগুলো শব্দ কিন্তু মনে রাখা অবশ্যই জরুরি। বাটি মানে হলো বাড়ি। অন্তঃপুর মানে হলো ভেতর বাড়ি, যেটা বললাম যে তৎকালীন মহিলারা যে ভিতরে ঘরে থাকে, যে ভিতরে যে ঘরগুলো, বাইরের যে বৈঠকখানা বা এগুলো না, এর ভিতরে যে ঘরটা থাকে বা উঠান, এগুলো নিয়ে হলো অন্তঃপুর, অন্তঃপুর বা ভেতরের বাড়ি। কূপমণ্ডূক, যেটা হলো স্বল্পজ্ঞানী বা সংকীর্ণ মনা, এটা হলো একটা বাগধারা। যথোচিত মানে হচ্ছে হলো যথার্থ। অসূর্য পশ্য, সূর্যের আলো দেখতে পায় না এমন, অর্থাৎ এই জায়গায় কোনো আলো প্রবেশ করে না।
সওয়ারি মানে হচ্ছে হলো যাত্রী, এখানে গাড়িতে চড়ে যাত্রী হওয়া দরকার পড়ে না বোঝানো হয়েছে। কোহবর, কোহবর মানে হলো কল্পনার স্বর্গ, বা কোহবরকে তিনি কিসের সাথে তুলনা দিচ্ছেন? কবরের সাথে। খবর কি? কবর বলছেন যে বাসর ঘরের একটা সমার্থক শব্দ, এটার অ্যাকচুয়াল অর্থ কি? কল্পনার স্বর্গ। কুক্কুট, কুক্কুট মানে যেটা বললাম কুকুর না, কুক্কুট মানে হলো মোরগ বা মুরগি। প্রফুল্লমুখী মানে হলো আনন্দিত, প্রফুল্ল মানে হলো আনন্দ, প্রফুল্লিত মানে হলো আনন্দিত। সপত্নী কণ্টক, সপত্নী মানে হচ্ছে হলো সতীন, কণ্টক মানে হলো কাটা, এখানে সতীনকে কাটা বা যন্ত্রণা হিসেবে চিহ্নিত করা হয়েছে, তৎ সতীনের জ্বালা। অধীশ্বর, অধীশ্বর মানে হলো মালিক। কোদল মানে হলো কোন্দল বা বিবাহের কথ্যরূপ। অমরাবতী মানে হলো স্বর্গ, অমরাবতী মানে কি? স্বর্গ। মনোহর, মনোহর মানে হলো মন হরণকারী বা সুন্দর, সুন্দর কোনো জিনিস আমাদের মন হরণ করে, আমাদের মন কেড়ে নেয়। যেমন তোমাদের কাছে তোমার পছন্দের নারী যেরকম মন কেড়ে নেয়, সেটাই হলো মনোহর। টিপাই, টিপাই মানে হলো টিপয়, ইংরেজি টিপয় শব্দ থেকে এসেছে। হালকা খাবার বা নাস্তা পরিবেশনের জন্য 3 পা বিশিষ্ট ছোট টেবিল, বা যেটাকে আমরা টি টেবিল বলে জেনে থাকি, অর্থাৎ কি? টি টেবিল। বৈঠকখানা, বৈঠকখানা হলো বসার ঘর বা যেখানে বৈঠক করা হয় বা আড্ডা দেওয়া হয়। বিলাত, বিলাত শব্দটা কি? আরবি ভাষা থেকে। বিলাত তাহলে কি শব্দ? আরবি ভাষা। বিলাত বলতে কি? বিদেশ, ইংল্যান্ড বা ইউরোপ বোঝাতে ব্যবহৃত হয়। তবে বিলাত শব্দটা কোথেকে এসেছে? আরবি ভাষা থেকে এসেছে, ব্যাকরণের একটা ইম্পর্টেন্ট পার্ট। ব্যবহৃত সরি বর্ষীয়সী, বর্ষীয়সী মানে হলো বয়স্ক। বর্ষীয়সীদের ক্ষেত্রে কি বলা হয়েছিল? যে বর্ষীয়সী মহিলারা যদি কোনো নারী নিজের স্বামীর এগেনস্টে কথা বলে, তাহলে বলা যায় তার মধ্যে স্বামী প্রেমের ঘাটতি আছে। নায়েব, নায়েব হলো ফার্সি শব্দ। নায়েব কি? ফার্সি শব্দ। নায়েব হলো প্রতিনিধি। কার প্রতিনিধি? জমিদারের। জমিদার ব্যবস্থায় নায়েবরা জমিদারের প্রতিনিধি হিসেবে কাজ করে। ক্রীড়া পুতুল বা হলো খেলার পুতুল, তোমরা হয়তো অনেক সময় পাপেট দেখে এসছো। পাপেট হলো উপর থেকে নাড়াচাড়া করা হয়, সুতার মাধ্যমে নিচে হলো পাপেটগুলো নাড়াচাড়া করে। এই ক্রীড়া পুতুল কিন্তু অ্যাকচুয়ালি সেটাই বোঝায় যে একজন হলো উপর থেকে সবকিছু নাড়ে, ওরা হলো নিচে জাস্ট ওই নির্দেশ অনুযায়ী নাড়ে। তো নারীদেরকে বলা হয়েছে যে ক্রীড়া পুতুল। ক্রীড়া পুতুল মানে হলো তাদেরকে যাই বলা হয় তারা তাই করে, এর বেশি বা কম করে না। প্রভূত, প্রভূত মানে হলো প্রচুর বা অনেক। কুলীন, কুলীন মানে হলো উচ্চ বংশজাত। আত্মসাৎ, আত্মসাৎ মানে হলো অন্যায়ভাবে ঘাস করা হয়েছে এমন, অর্থাৎ যেটা তোমার নিজের না, তুমি কে নিয়েছো, সেটাই হলো আত্মসাৎ। নরাকাত, নরাকার মানে হলো মানুষ স্বরূপ কিন্তু মানুষ না। পিশাচ, পিশাচ অ্যাকচুয়ালি কি বলা হয় এটাকে? পেতনি বা ভূতের একটা ভেরিয়েন্ট বলা যায়। তো এক্ষেত্রে কি বলা হয়েছে? নিষ্ঠুর বা লোভী হতে ব্যবহৃত হয়েছে। কাদেরকে? পুরুষদেরকে কিন্তু অ্যাকচুয়ালি এটা বোঝাতে চেয়েছিলেন। ঝঞ্ঝানীল, ঝঞ্ঝানীল মানে হলো ঝড়ের বাতাস। আর চপলা চমক মানে হলো বিদ্যুৎ চমক। চপলা মানে হলো বিদ্যুৎ, চমক মানে হলো আলো, বা যেটা হলো আলোর ঝটকানি যেটা বলে, অর্থাৎ চপলা চমক মানে হলো বিদ্যুৎ চমক। বজ্রনাথ, বজ্রনাথ মানে হলো বজ্রের নাদ বা বজ্রের শব্দ। মেদিনী, মেদিনী হলো পৃথিবী। ভারতে কিন্তু একটা মেদিনী নামটা হয়তো শুনে আসছো, যে পশ্চিমবঙ্গের একটা জেলার নাম হলো মেদিনীপুর, তেমনি মেদিনী মানে হলো পৃথিবী। ত্রিতল, ত্রিতল মানে হলো 3 তলা বিশিষ্ট। আর অট্টালিকা মানে হলো দালান বা বিল্ডিং। সোপান, সোপান মানে হলো সিঁড়ি, যেটা বলা হয় যে কি বলা হয়? সফলতার সোপান, সেটা হলো সফলতার সিঁড়ি। কলেবর, কলেবর মানে হলো দেহ বা শরীর। গোশালা, গোশালা মানে হলো গোয়ালঘর, অর্থাৎ যেটা এক্সাম্পল দেওয়া হয়েছিল যে হলো যখন জমিদার প্রাসাদ ভেঙে যায় তখন তারা কোথায় আশ্রয় নেয়? গোশালায় গিয়ে বা গোয়ালঘরে আশ্রয় নেয়। অমানিশীত, অমানিশীত মানে হলো অন্ধকার রাত্রি। অমানিশী মানে হলো অন্ধকার, নিশীত মানে হলো রাত্রি। অমানিশীত মানে হলো অন্ধকার রাত্রি। লঙ্কাকাণ্ড, লঙ্কাকাণ্ড যেটার অ্যাকচুয়াল মিনিং সেটা হলো বা লিটারালি বা আক্ষরিক অর্থ হলো রাম রাবণের যুদ্ধ। এখানে দুষ্ট লোক কর্তৃক লঙ্কাকাণ্ডের অভিনয় বলতে বোঝানো হয়েছে, অর্থাৎ বাজে লোকের আক্রমণ বা ঘরে আগুন ধরায় দেওয়া, যেটা শত্রু কর্তৃক, সেটাকে বলা হয়েছে কি? লঙ্কাকাণ্ড। শরণাপন্ন, শরণাপন্ন মানে স্মরণ মাত্র হলো সাহায্য বা আশ্রয়। শরণ ও আপন্ন, শরণ প্লাস আপন্ন,
দুইটা শব্দ যুক্ত হয়েছে শরণাপন্ন, যার অর্থ হলো আশ্রয় বা সাহায্য প্রার্থী। পর্ণকুটির মানে হলো পাতার ঘর, অর্থাৎ এটা অন্য কোনো মিনিং এর ইয়া নাই, তোমাদের অভ্যাস খারাপ সেটা জানি। পর্ণ মানে হলো পাতা, কুটির মানে হলো ঘর, অর্থাৎ পর্ণকুটির মানে হলো পাতার ঘর। নিরাশ্রয় মানে হলো আশ্রয়হীন, যার কোনো আশ্রয় নাই বা ঘর নাই। অর্থাৎ এবার আসলো আমাদের পাঠ পরিস্থিতি। অ্যাকচুয়ালি আমরা এই গল্পে কি কি সম্পর্কে পড়াশোনা করলাম। প্রচলিত সমাজ ব্যবস্থায় সাধারণত বলা হয়ে থাকে নারীদের জন্য বরাদ্দ ঘর, আর পুরুষদের জন্য কি আছে? পুরুষদের জন্য আছে হলো বাহির। নারীরা ঘর সামলাবে, পুরুষ বাইরের যত কার্যক্রম আছে সব সামলাবে। অর্থাৎ পুরুষ সম্পৃক্ত থাকিবে বাইরের জীবন বা জগতের সাথে, অন্যদিকে গার্হস্থ্য পরিবার জীবনে লিড দিবে হলো নারী। এ ধরনের দৃষ্টিভঙ্গি সমাজে পুরুষের আধিপত্যকে প্রতিষ্ঠিত করে, অর্থাৎ পুরুষতান্ত্রিক সমাজ। নারীকে করে তোলে ঘরের সামগ্রী, অর্থাৎ রোকেয়া সাখাওয়াত হোসেন নারীকে ঘরের সামগ্রী হিসেবে বিবেচনা করে পুরুষতান্ত্রিক সমাজে, সেটাই রোকেয়া সাখাওয়াত হোসেন বুঝাতে চেয়েছেন। কিন্তু নারী সত্যিই কোনো ঘর বা গৃহ আছে কিনা এই নিয়েই তৈরি হতে পারে প্রশ্ন। অর্থাৎ রোকেয়া সাখাওয়াত হোসেন পুরোটা প্রবন্ধ জুড়ে সেই কোশ্চেনটাই করেছেন, নারীর আসলে কি কোনো ঘর বা গৃহ আছে কিনা। রোকেয়া সাখাওয়াত হোসেন এই প্রশ্নটি তুলেছেন গৃহ প্রবন্ধে। ব্যক্তিগত ও সামাজিক অভিজ্ঞতার সূত্রে তিনি দেখিয়েছেন পুরুষের আধিপত্য ও প্রতিপত্তির কাছেই নারীর ঘরও বিপন্ন হয়। ঘর বলে প্রকৃতপক্ষে কিছু নেই, অর্থাৎ এই পুরুষতান্ত্রিক সমাজে নারীর আপন ঘর বলতে কিছুই নেই, এক্সিস্ট করে না। নারীর অর্থ, সম্পদ, সম্পত্তি, জীবনযাপন প্রায় সকল কিছুর উপরই কে প্রভাব বিস্তার করছে? পুরুষ। সেটা হতে পারে তার স্বামী, সেটা হতে পারে তার পিতা, সেটা হতে পারে তার ভাই, সেটা হতে পারে তার পুত্র, সেটা হতে পারে তার মেয়ের জামাই, কিংবা সেটা হতে পারে তার দেবর, এবং কি সেটা হতে পারে তার যে স্বামীর যে চাকর বাকর আছে সেও হতে পারে। পারিবারিকভাবে প্রাপ্ত সম্পদ ও সম্পত্তিও দখল করে নিয়েছে হল কে? পুরুষ। প্রবন্ধটিতে বেশ কিছু ঘটনা বিশ্লেষণ করে রোকেয়া দেখিয়েছেন যে পুরুষ নিয়ন্ত্রিত ও অভিভাবকত্বে নিজস্ব গৃহের আনন্দ ও অনুভূতি থেকে নারী প্রবলভাবে বঞ্চিত, অর্থাৎ নারী নিজের গ্রহেই শান্তিতে নাই। পুরুষতান্ত্রিক সমাজে নারীর অবস্থান চিহ্নিত করে দেখিয়েছেন নারী পুরুষ নির্বিশেষে গৃহ বা ঘর প্রকৃতপক্ষে মানুষের শারীরিক ও মানসিক প্রশান্তির স্থান। অর্থাৎ গৃহ যদি বলতে হয় সেখানে নারী এবং পুরুষ উভয়েরই শান্তি থাকতে হবে, যদি না থাকে তাহলে সেটা তার ঘর বা গৃহ নয়। সো আমাদের এই আলোচনার এখানেই সমাপ্তি ঘটলো। এখন আমরা আমাদের যে অনুশীলনীর বইয়ে পাঠ্য বইয়ের যে সকল প্রশ্নগুলো আছে এমসিকিউ এবং সিকিউ সেগুলো সলভ করব। প্রথমে আসে হলো এমসিকিউ। গৃহ রচনায় প্রাবন্ধিক কাদেরকে কূপমণ্ডুক বলেছেন? পুরুষদের না। কূপমণ্ডুক শব্দটার মানে কি? কূপমণ্ডুক বলতে আমরা যেটা ইউজ করা হয়েছিল সেটার মানে হলো কি বলেছিলাম একটু খেয়াল করো। আমরা কিন্তু শব্দার্থ কূপমণ্ডুক সম্পর্কে জেনে এসেছি। কূপমণ্ডুক মানে হচ্ছে সংকীর্ণ মনা বা এই টাইপের শব্দ। অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে সেটা বলা হয়েছে না, পুরুষরা অতি চালাক। সমাজপতি তাদের কথা বলা হয়নি। রাজারাও তো পুরুষ, সমাজপতিরাও তখন পুরুষ, তাহলে বাদ থাকে কে? শুধুমাত্র মহিলাদেরকে কূপমণ্ডুক বা তিনি কি বলেছেন সংকীর্ণ মনা বা অশিক্ষিত বা নিরক্ষর বলেছেন। কেন বলেছেন? অ্যাকচুয়ালি তখন হলো নারীদের শিক্ষা থেকে বঞ্চিত করা হতো এবং তারা সুশিক্ষা বা শিক্ষার স্বাদ পেতেন না, সে কারণে তারা ব্যাকডেটেড ছিলেন। সকলেরই গৃহ আছে, নাই কেবল আমাদের। প্রাবন্ধিকের এই কথা বলার কারণ কি? দারিদ্রতা, গৃহমুখিতা, বশীভূত হওয়া, অধিকারহীনতা। দারিদ্রতার কথা বলছে না, সকলেরই গৃহ আছে, নাই কেবল আমাদের। এখানে আমাদের মানে হলো নারীদের। তাহলে নারীদের কি সকল ক্ষেত্রেই দেখা যায় যে দরিদ্রতার কারণে নাই, গৃহ নাই? তেমন তো না। যে রানী তার তো ঘর আছে, বাড়ি আছে, সবই আছে, তার মানে দরিদ্রতা হবে না। গৃহ বিমুখতা, সকল ক্ষেত্রে তো নারীরা গৃহ বিমুখ না, তার কারণ তাদেরকে কিন্তু অ্যাকচুয়ালি তার আছেই হলো গৃহ, তাদেরকে ঘর সামলাতে হয়। সো গৃহ বিমুখতার কারণে এই কথা বলেননি। গৃহ বশীভূত হওয়া, ঘর নাই আমাদের বলতে কিন্তু মনে হতে পারে যে আসলেই ঘর নাই, ঘর হয়তো আগুনে পুড়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি তো তিনি এটা মিন করেন নাই।
তিনি মিন করেছেন অধিকারহীনতা, অর্থাৎ নারীদের নিজের ঘরে নিজেদের অধিকার নেই। সে কারণে তিনি বলেছেন যে নারীদের ঘর নেই বা সকলেরই গৃহ আছে, নাই কেবল আমাদের, অর্থাৎ উত্তর হলো অধিকারহীনতা। উদ্দীপক যদি আমরা দেখি, দিশাকে বিয়ে দেওয়া হয়েছে সম্ভ্রান্ত ঘরে। সুশিক্ষিত দিশা স্বামী সংসারে স্বাধীনভাবে বসবাস করতেন, চাকরির পাশাপাশি ঘরকন্যার কাজও করেন, সব কাজে কর্মে সবাই সহযোগিতা করেন, সবাই তাকে ভালোবাসেন, তিনিও আত্মনির্ভরশীল ও পরিতৃপ্ত। এখন কোশ্চেন আসলো, উদ্দীপকের দিশার মধ্যে গৃহপ্রবন্ধের কোন দিকটি অনুপস্থিত? স্বকীয়তা। আমরা যেটা দেখলাম, দিশার ক্ষেত্রে যদি দেখি, তিনি কিন্তু স্বাধীনভাবে বসবাস করছেন, চাকরি করছেন, নিজের ঘরকন্যার কাজ করছেন, কাজকর্মে সবাই সহযোগিতা করেন, কিন্তু পাশাপাশি তিনি হলো আত্মনির্ভরশীল ও পরিতৃপ্ত। অর্থাৎ এই জিনিসটি উপস্থিত না, এটি অনুপস্থিত না, এটা অ্যাকচুয়ালি উপস্থিত। সো এটা অ্যান্সার না। অভাবগ্রস্ততা, এখানে কিন্তু তিনি চাকরি করছেন, আত্মনির্ভরশীল, পরিতৃপ্ত, অর্থাৎ অভাবগ্রস্ততা, এটা হবে না। পুরুষাধিপত্য, পুরুষাধিপত্য বলতে কি বোঝায়? পুরুষ হলো সকল ধরনের কাজ, বা একটা ঘরের নারীরা যে সকল কাজ করবে সেটা পুরুষ নিয়ন্ত্রণ করবে। অ্যাকচুয়ালি কি আমরা এটা দেখতে পাচ্ছি না? এখানে হলো সুশিক্ষিতা দিশা, তিনি স্বাধীনভাবে বসবাস করছেন, চাকরি করছেন, অর্থাৎ পুরুষাধিপত্য মিসিং। এখানে যেটা অনুপস্থিত, যেটা আছে সেটা হলো স্বাধীনতা। দিশা স্বাধীনভাবে করছেন, যে জিনিসটাই রোকেয়া সাখাওয়াত হোসেন দেখে গেছেন যে তৎকালীন সমাজে নারীদের মধ্যে অনুপস্থিত ছিল, সেটা কি? স্বাধীনতা। উক্ত বৈশিষ্ট্যটি নিচের যে বাক্যে পাওয়া যায়, অধিকাংশ ভারত নারী গৃহ সুখে বঞ্চিত, প্রকাণ্ড আটচালার বাস করিলেও প্রভুর আলয়ে থাকি, অনেক ভ্রাতা আপন আপন ভাটিতে অন্যায় স্বামিত্বের পরিচয় দিয়ে থাকেন। অর্থাৎ উক্ত যে বৈশিষ্ট্যটা বলা হলো সেটা নিচের কোন বাক্যে পাওয়া যায়? কোন বাক্যে কি বলেছেন যে স্বাধীনতা যে ছিল না, সেটা কোন বাক্যে? অধিকাংশ ভারত নারী গৃহসুখে বঞ্চিত, হ্যাঁ, এই বিষয়টা বোঝা যায়। প্রকাণ্ড আটচালায় বাস করলেও প্রভুর আলয়ে থাকি, অর্থাৎ যদি আটচালার ঘরে থাকে তাও কিন্তু প্রভুর আলয়ে থাকে, অর্থাৎ স্বাধীনতা থেকে বঞ্চিত, সেটাই বুঝিয়েছেন। অনেক ভ্রাতা আপন আপন ভাটিতে অন্যায় স্বামিত্বের পরিচয় দিয়ে থাকেন, অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু নারীদের যে কি বলা হয় রাইট আছে, রাইটগুলো কিন্তু খর্ব করা হয়। অর্থাৎ এখানে অ্যান্সার হলো 1, 2, 3। অর্থাৎ আমরা যেটা দেখলাম যে হলো এখানে হলো যে স্বাধীনতার কথা বলা হয়েছে নারীদের, যে নিজ গৃহে স্বাধীনতা থেকে বঞ্চিত, সেটাই কিন্তু এই উদ্দীপকে উপস্থিত এবং প্রবন্ধে অনুপস্থিত। এবার আসে আমাদের সৃজনশীল বা সিকিউ। দাও হেন বর সাগরের মতো গম্ভীর যার বাণী, আন ভুবনের অজানা সুরভি পরাণে মিলাবে আনি। দাও হেন স্বামী যে আমার পানে, চাহিবে সহজ সুখে, যে চোখে শ্যামল প্রান্তর চায় উষার অরুণ মুখে। কাব্য সঞ্চয়ন সত্যেন্দ্রনাথ দত্ত। অনেকের মতে চক্ষু কিসের দর্পণ? খেয়াল করে দেখো কি বলছে, চক্ষু মনের দর্পণ। মানুষের চক্ষু দিয়ে একজন মানুষের মনের বা অন্তরের দর্পণ দেখা যায়। অ্যাকচুয়াল শব্দটা তোমরা দেখে নিও। বলিতে আপন দুঃখ পরনিন্দা হয়। কথা বলার কারণ কি? কথা বলার কারণ হলো নিজ গৃহে যেখানে হলো মহিলারা স্বামীর অত্যাচারিত হয় এবং নিজের যে আপন অধিকার থেকে বঞ্চিত হয়, সেখানে নিজের অধিকার নিয়ে কথা বললে স্বামী যে প্রৌঢ় মহিলা বা বয়স্ক মহিলারা আছে তারা বলে যে ওই মহিলার মধ্যে স্বামী প্রেমের অভাব রয়েছে। সেই কারণে বলা হয়েছে যে বলিতে আপন দুঃখ পরনিন্দা হয় বা স্বামীর নিন্দা করা হয়। তারপর হলো আমাদের গ নম্বর কোশ্চেন। গ নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, উদ্দীপকের সাথে গৃহ রচনার বৈসাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো। এখানে বৈসাদৃশ্য কি ছিল আমাদের দেখি। দাও হেন বর সাগরের মতো গম্ভীর যার বাণী, অর্থাৎ যার বাণী হলো গম্ভীর। আনো ভুবনের অজানা সুরভি পরাণে মিলাবে আনি, অর্থাৎ যার কথায় আমার মনে প্রশান্তি আসবে। দাও হেন স্বামী যে আমার পানে চাহিবে সহজ সুখে, যে আমার দিকে সুদৃষ্টিতে তাকাবে। যে চোখে শ্যামল প্রান্তর চায় উষার অরুণ মুখে। অর্থাৎ উদ্দীপকে এক ধরনের স্বামী চাওয়া হয়েছে, যার হলো সুন্দর থাকবে, বাণী থাকবে বা কথাবার্তা সুন্দর হবে, যে তাকে একজন মহিলাকে ভালোবেসে ঘর সংসার করবে বা তার দিকে তার কি বলা যায় সেই নারীর
উন্নয়নের বা সেই নারীকে কিভাবে আরো এগিয়ে নিয়ে যায় সেই ব্যাপারে চেষ্টা করবে, বা সর্বকথা যেটা বলা যায় একজন আদর্শ স্বামীর কথা এই উদ্দীপকে বলা হয়েছে। এই ক্ষেত্রে উদ্দীপকের সাথে গৃহ রচনার বৈসাদৃশ্যপূর্ণ দিকটি হলো গৃহ রচনায় বা গৃহ প্রবন্ধে রোকেয়া সাখাওয়াত হোসেন এমন সকল পুরুষের কথা বলেছেন যারা অ্যাকচুয়ালি নারীদেরকে বা নিজের ঘরের ওয়াইফ বা নিজের অন্যান্য যারা নারী আছে তাদেরকে নিজের ঘরে নিগৃহীত করেন। এই সকল বিষয় থেকে হলো দুই উদ্দীপক এবং প্রবন্ধের মধ্যে বৈসাদৃশ্য আছে। উদ্দীপকটি যেন প্রাবন্ধিকের মূল চাওয়া, মন্তব্যটি যথার্থতা বিচার করো। প্রাবন্ধিক উদ্দীপকে কী চেয়েছিলেন? এমন পুরুষতান্ত্রিক সমাজ, এমন সমাজ চেয়েছিলেন যেখানে পুরুষরা নারীদের যোগ্য সম্মান দিবে এবং নারীদের যে পার্সোনাল অধিকার আছে সেটা কেড়ে নিবে না এবং নারীকে নিজেকে বিকশিত করার সুযোগ দিবে। ঠিক সেই ধরনের স্বামীর কথাই কিন্তু এই উদ্দীপকে বলা হয়েছে। অর্থাৎ উদ্দীপকটি যেন প্রাবন্ধিকের মূল চাওয়া, মন্তব্যটি যথার্থ। সো একই সাথে আমাদের এই সৃজনশীল শেষ এবং একই সাথে আমাদের এই অধ্যায়ের পড়া শেষ। তো আজকে আমরা কি পড়লাম? আমরা পড়লাম হলো রোকেয়া সাখাওয়াত হোসেনের গৃহ, যেখানে তিনি পুরুষতান্ত্রিক সমাজে নারীর অবস্থান সম্পর্কে কোশ্চেন তুলেছেন বা প্রশ্ন তুলেছেন এবং তিনি দেখিয়েছেন কীভাবে নারী তার নিজের গৃহে নিগৃহীত। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে নারীর আসলে নিজের ঘর বলতে কিছু নেই এবং তিনি এই পরিস্থিতি থেকে উত্তরণ চেয়েছেন। তো এই সকল বিষয় আমরা অ্যানালাইসিস করলাম এবং এই ক্ষেত্রে এই অধ্যায়ে যদি আমি ইম্পর্টেন্ট কথা বলি তাহলে আমি বলবো যে শব্দার্থ বা টিকা আছে সেটা গুরুত্ব সহকারে পড়বা এবং রোকেয়া সাখাওয়াত হোসেনের যে লেখক পরিচিতি আছে সেটা যে কোনো লেখক পরিচিতির ক্ষেত্রে হলো রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখক পরিচিতিটা একটু গুরুত্ব সহকারে পড়বা। সো একই সাথে আজকে আমাদের ক্লাস শেষ হচ্ছে। ইনশাআল্লাহ পরবর্তীতে হয়তো কোনো একটা ক্লাসে দেখা হবে। ততদিন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিজের পরিবারের এবং নিজের খেয়াল রাখবে। ততদিন সবাই ভালো থাকবে এবং এই আশা ব্যক্ত করে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।